এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলগামী আরও 3 জাহাজে হুতির হামলা। এবারে ইসরায়েল ধ্বংসের আলামতগুলো স্পষ্ট করেছে ইরান। জানিয়ে দিব গাজা যুদ্ধে ইথিওপিয়ার নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল। আরও থাকবে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার। এবং সবশেষে তাইওয়ানের যুদ্ধের ব্যাপারে চীনের হুঁশিয়ারি, চারপাশে যুদ্ধ জাহাজের মহড়া। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলগামী আরও 3 জাহাজে হুতির হামলা। লোহিত সাগর, ভূমধ্যসাগর ও আরব সাগরে ইসরায়েল অভিমুখী 3টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার 24 মে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানান ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়াহিয়া সারি জানান, প্রথম আক্রমণটি আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি আলেকজান্দ্রাকে লক্ষ্য করে করা হয়। সে সময় জাহাজটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দ্বিতীয় আক্রমণটি হুতির নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয় করা হয়। তারা একত্রে লোহিত সাগর দিয়ে যাওয়া পানামার পতাকাবাহী ইয়ানিস নামক জাহাজটিতে হামলা চালায়। তৃতীয় হামলাটি চালানো হয় ভূমধ্য সাগর দিয়ে চলা ইসরায়েলি জাহাজ এক্সেসকে লক্ষ্য করে। জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি হামলা চালায় হুতিরা। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার 23 মে হুতিরা লোহিত সাগরে 2টি অ্যান্টি শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি বছরের 3 মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার ঘোষণা দেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছিলেন, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই এই ঘোষণা দেন তিনি। ইয়াহিয়া সারি বলেছিলেন, ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে, আর সম্প্রচারের সঙ্গে সঙ্গে এই ঘোষণা কার্যকর হবে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী ও এডেন উপসাগরে গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েল ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আকস্মিক অভিযানে পরাজিত হওয়ায় এই অবৈধ রাষ্ট্রের ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তিনি তেহরানে ইরানের মন্ত্রী সভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। জেনারেল আশতিয়ানি বলেন, অক্টোবর মাসের গোড়ার দিকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলকে যে ভয়াবহ পরাজয়ের স্বাদ দিয়েছে, তা থেকে এই অবৈধ রাষ্ট্রের সামরিক দুর্বলতা মারাত্মকভাবে ফুটে উঠেছে। অথচ তেল আবিব এতকাল দাবি করে আসছিল যে তারা বিশ্বের সর্বাধুনিক সেনাবাহিনী ও সামরিক সরঞ্জামের অধিকারী এবং তাদেরকে পরাজিত করার কোনো শক্তি পৃথিবীর কারোরই নেই। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 7 অক্টোবরের হামলায় ইহুদিবাদী সরকার ভয়াবহ পরাজয় ও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আর এরকম আকস্মিক হামলায় পরাজিত কোনো শক্তি কোনো অবস্থায় নিজের ধ্বংস রোধ করতে পারে না। জেনারেল আশতিয়ানি বলেন, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে ইসরায়েলকে আরো বড় পরাজয়ের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, গাজায় পাশবিক হামলা বন্ধ না হলে গোটা অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বিশ্ব মুসলিম স্বাধীনতাকামী মানুষ ও বিশ্বের দেশের ধৈর্যের একটা সীমা রয়েছে। নিঃসন্দেহে বিশ্বের বহু দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা গাজা যুদ্ধে কিভাবে তাদের করণীয় ঠিক করা যায় তা পর্যালোচনা করে দেখছে। গাজা যুদ্ধে ইথিওপিয়ার নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল। বর্ণবাদের অস্তিত্ব এবং ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর বর্ণবাদী আচরণ এবং ব্যবস্থা বিশ্ব সম্প্রদায়ের কাছে অতি সুপরিচিত এবং এই জাতিগত বৈষম্যের শিকার হওয়া সম্প্রদায়ের উদাহরণ হলো স্বয়ং ফালাসার ইহুদিরা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসের জন্য অন্যান্য দেশ থেকে ইহুদিদের আকৃষ্ট করা ছিল ইসরায়েলি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন। সামরিক অভিযানে ইহুদিবাদী শাসকদের পরাজয় ও ব্যর্থতার প্রধান কারণ ছিল মূলত ইসরায়েলি সৈন্যদের মধ্যে ভয়, আতঙ্ক এবং দুর্বল মনোবল। তাই এই দখলদার শাসক গোষ্ঠীর শাসন আমলে ফালাসা ইহুদিদের, যাদের জীবনধারা এবং সামাজিক মর্যাদা ছিল খুবই নিম্ন স্তরে, তাদেরকে যুদ্ধের প্রথম সারিতে এবং সবচেয়ে বিপজ্জনক ফ্রন্টে মোতায়েন করা হয়। সাধারণভাবে
তাইওয়ানে অন্যান্য শ্বেতাঙ্গ ইহুদিরা এই আফ্রিকান ইহুদিদের খুব বেশি পাত্তা দেয় না এবং বৈষম্য নির্বিশেষে এমনকি তারা তাদের মানুষ হিসাবে ত্রুটিপূর্ণ বলে মনে করে। যেমন ইথিওপিয়ান কৃষ্ণাঙ্গ ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনি হাসপাতালে রক্ত দিতে গেলে শ্বেতাঙ্গ ইসরায়েলিরা তাদের রক্ত ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং বিশ্বাস করে যে তাদের রক্তে সম্ভবত অনেক ভাইরাস রয়েছে। বেশিরভাগ শ্বেতাঙ্গ ইসরায়েলি ফালাসাদের ইহুদি বলে মনে করে না, তবে ইসরায়েলের শাসনের সবচেয়ে কঠিন সময়ে এসব বর্ণবাদী ইহুদিরাই কৃষ্ণাঙ্গ ইহুদিদেরকে বলির পাঠা হিসেবে ব্যবহার করছে। 1970 সালে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফালাসাদের তাদের জনসংখ্যা বাড়াতে এবং ফিলিস্তিনি ভূমিতে অভিবাসন হতে উৎসাহিত করার জন্য ইহুদি হিসাবে স্বীকৃতি দেয়। ইথিওপিয়ার আর্থসামাজিক অবস্থা খুবই নিম্নমান হওয়ায় পাশাপাশি সেখানে চরম দারিদ্র্যের কারণে বিপুল সংখ্যক ফালাসাকে অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনে চলে যেতে বলা হয়েছিল এবং অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী সেনাবাহিনীতে তাদেরকে কঠিন দায়িত্ব পালন করতে দেওয়া হয়। ঘোষিত পরিসংখ্যান অনুসারে আনুমানিক 1,60,000 ইথিওপিয়ান আজ ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে বসবাস করছে। গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলের অভ্যন্তরে অসংখ্য রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি করেছে এবং সেখানে আরামায়েশে থাকা অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা এখন বিশ্বাস করতে শুরু করেছে যে ইসরায়েল নিরাপদ স্থান নয়। যুক্তরাজ্যের লক্ষ্য বস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার। যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে ব্রিটিশ লক্ষ্য বস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা চালানো হবে। ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্য বস্তুতে হামলার হুমকি দেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে। তার এমন ঘোষণার পর মস্কো এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া। এর জন্যও ক্যামেরনের বক্তব্যকে সামনে এনেছেন পুতিন। পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়ার উত্তেজনা চলে আসছে। সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশের মডেলদের নানা মন্তব্যের জেরে এই উত্তেজনা আরো বেড়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, কিয়েভ অনুরোধ করলে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ফ্রান্স। তার এমন ঘোষণার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভেতরে হামলার জন্য যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের কথা জানান। এর আগে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে তা তারা কল্পনাও করতে পারছে। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিম দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডের লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। এসব পারমাণবিক যুদ্ধ ও সভ্যতার ধ্বংসের হুমকি দেয়। তারা কি এটা বুঝতে পারে না? তাইওয়ানের যুদ্ধের ব্যাপারে চীনের হুঁশিয়ারি, চারপাশে যুদ্ধ জাহাজের মহড়া। চীন শুক্রবার তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে সতর্ক করে বলেছে, পরিপূর্ণ পুনর্একত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা পাল্টা পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করবে। স্বশাসিত এই দ্বীপের চারধারে চীনের বাহিনী সামরিক মহড়াও পরিচালনা করে। সামরিক মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানের চারপাশে ঘুরপাক খেয়েছে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান। এই কার্যক্রম সম্পর্কে বেইজিং বলেছে, দ্বীপটি দখল করতে তারা সক্ষম কিনা তারই একটা পরীক্ষা ছিল এটা। তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের কয়েকদিন পরই এমন কর্মকাণ্ড চীনের। গণতান্ত্রিক তাইওয়ানের চারদিকে বৃহস্পতিবার সকালে 2 দিনের যুদ্ধ মহড়া চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এই দ্বীপে স্বাধীনতা বাহিনীর রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। লাই চিংতে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের 3 দিন পর এই সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। লাই এর উদ্বোধনী ভাষণকে চীন স্বাধীনতার স্বীকারোক্তি বলে নিন্দা করেছে। বেইজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও কিয়ান শুক্রবার বলেন, লাই এক চীন নীতিকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছেন। তাইওয়ানে আমাদের দেশবাসীকে যুদ্ধ ও বিপদের এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। এই মহড়া তাইওয়ানের উপর চীনের দমন পীড়নের অভিযান বৃদ্ধির অংশ। সাম্প্রতিক কয়েক বছরে তাইওয়ানের চারধারে একাধিক বড় মাপের সামরিক অনুশীলন চালিয়েছে চীন। বিরোধ ও সংঘাত তাইওয়ান প্রণালীকে দীর্ঘ দিন ধরে বিশ্বের অন্যতম বিপজ্জনক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। চলতি সপ্তাহের ঘটনাক্রম থেকে আশঙ্কা করা হচ্ছে যে দ্বীপটিকে মূল ভূখণ্ডের শাসনের আওতায় চীন সামরিক বাহিনী ব্যবহার করতে পারে। তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী মিত্র ও সামরিক সহযোগী যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার চীনকে জোরালোভাবে সংযত থাকতে বলেছে। জাতিসংঘ সকল পক্ষকেই অস্থিরতা ও সংঘাত এড়াতে আহ্বান জানিয়েছে। এই মহড়া শুরু হয়েছে এবং চীন জানিয়েছে তাইওয়ান স্বাধীনতা বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কঠোর শাস্তি হিসেবে